উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে মেরেছে, আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। আমরা 3 বোন, আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায়। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমাদের হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে। মুরাদনগর, কুমিল্লার মুরাদনগরে এই মুহূর্তে মাফিয়া তন্ত্র চলছে, যার নেতৃত্বে রয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার অত্যাচারে ওই এলাকার মানুষ আজ অতিষ্ঠ। মুরাদনগরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এই মেয়েটি কান্না করছে কেন। প্রদর্শক, এবং উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতারের দাবি কেন এই দাবি করেছে। প্রদর্শক, আপনারা যদি এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওগুলো একে একে দেখে আসি। চলুন। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে মেরেছে, আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। আমরা 3 বোন, আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায়। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমাদের হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে। আমরা দৌড়ে গিয়ে আমরা কোনো রকমে ঘরে পালাই। আমি আমার ছোট বোন, আমার চাচা বোন পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখি আমার মাকে নির্মমভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার ভাইকে এমন আমাদের ঘুমিয়ে আমি আমার মুখে চাপা দিয়ে ধরে শুধু 2 চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। শরীর বাসির রফিক চেয়ারম্যান পাশে দাঁড়ানো, আমার মাকে ওরা ঘুমিয়ে একটু দূরে চলে যায়। আমার মা তারপরও উঠে এইভাবে রক্ত মুছতেছে, এটা ওরা দেখে আবার ফিরে আসে। শিমুল চেয়ারম্যান একটা ইট দিয়ে আমার মার মাথার কাছে আমি শুধু 2টি চোখ দিয়ে তা দেখছি। এমন নির্মমভাবে মানুষ মানুষকে মারতে পারে আমার জানা ছিল না। আমার মাকে মারার পর আমার ভাই আসে, আমার ভাই বাড়িতে ছিল না। আমি আমার ভাইয়ের প্রথম ফোন দিয়েছিলাম যে ভাইয়া কন্ট্রোল হতে পারে, তুমি আসো। এর কিছুক্ষণ পরই আমার কাকা এবং আমার চাচিরা বলতেছে তোরা সাবন করিস না, তোদেরকে মেরে ফেলবে। এমনি শুনতেছি আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে বসছে। আপনারা লাস্টটা মধ্যে দেখছেন একটা সিঁড়ির নিচে। আমার ভাইয়া মোটরসাইকেল যখন স্টেশন যায়, আমার ভাইকে এভাবে হাতে একটা চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাই মোটরসাইকেলে গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই মতো বাঁচছে, আমার মা ওই বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িতে বেঁধে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমাদের কেড়ে ভালো আমার ভাইয়ের মতন এত ভদ্র এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। আমার ভাইকে মতটা নির্মম ভাবে মারবে। পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি, কালো প্যান্ট। ওরা ক্ষীর পরিমাণ মারধর করে দেখেন আমার ভাইয়ের পরে একটা লুঙ্গি পরে রাখছে। আমার বাবির গায়ের উঠলা করে উপরে দিছে। আমার ভাইকে উলঙ্গ করে ঘুমাইছে। লাস্টে বাসি দেয় শিমুলকে দাঁড়ানো, লাস্টে বাসির শরীর ওরা মিলে আমার ভাইকে একটা কুড়াল দিয়ে মাথার মধ্যে এইভাবে ঘুরতে। আমার ভাইয়ের এগুলো ছুরি দিয়ে এইভাবে বানাতে থাকে। ওদের নিশ্চিত হতে হবে এই পরিবারের সকল সদস্যের মৃত্যু। তারপর আমরা যে করেছিলাম চায়াদিকে হায়দ্রাবাদের জুয়েল মেম্বার শিমুল চেয়ারম্যান শরীফ বাসির রফিক বাবু জানা আছে।
আমি এখন সব নাম বলতে পারবো না। সবাই আমার কাকা করে হামলা দেয়, এই দরজা খুল, এই করে দরজা দেওয়া কেন, এই ঘরে কোনো বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাটের নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি, বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। ওরা মহিলা পর্যন্ত লাগে রাখছে, 4-5টা মহিলা বলতেছে এদিকটা চলে যাইতেছে, এদিকটা চলে যাইতেছে। পরে আমাদের পাশে, আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন জীবন দিয়েছি যাতে একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন, আমার বোন আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন বোধ চাই হাই রে আপা আপনারা তো বাইরে রাখবো, আমাদেরকে তো বাঁচতে দিও। একথা বলার পর আমি আমার বোনকে বলছি, বোন আমার যে বোনটা নিহত জোড়াকে তুই এনে একটা গোয়ার ঘর আছে, এটা দিয়ে লুকা। একটা ছোট গোয়ার ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়ার ঘরে লুকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে দিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দিই। আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখো। আমি ওই ঘরে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে, আমার বোনকে ধরে ফেলে আনু মেম্বার বাসিন আর এদিকে আমার বোনকে ধরে শিবু চেয়ারম্যান আমাকে এমন বাড়ি দেয়, বাঁশ দিয়ে প্রথম মাথাতে আঘাত করে। পরে আরো ব্যাপার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুল দেয়, রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার শরীর। আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে, দুই পাশে ফুস। আমি মাথা ঘুরে এভাবে করে যাচ্ছে, আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে। আমি আরো ব্যাপারে পায়ে ধরে বলছি, আমার মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলে এতে হয়ে যাবে। কিন্তু আমার কোনোভাবে রক্ষা দেয়নি। আরো ব্যাপার আবার বলে তুই স্টেশন না, তোর কিচ্ছু করবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিজে স্ট্রং থাকতে পারতেছি না। এবারে এভাবে ধরে হাতে ধরে খেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকই ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি ভাই আমার আসতে নেই, আমি হাঁটতে পারতেছি না। আমাদের পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। ইট আর মারি চাকা দিয়ে ইটাইতেছে, কিন্তু হাঁটতে পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মমভাবে ডুবাইতেছে রাস্তার মধ্যে। তারপর আবার আরেকটা ছুরি দিয়ে এইভাবে বুঝতে, আমি কিচ্ছু করতে পারি না। আমার ফ্যামিলি একটা সদস্য আমি বাঁচাতে পারি না, আমি নিজেই তো বাঁচতে পারি না। আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখছেন, আমি একটি পানির খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট কুপটা দেওয়া হয়, আমি খালের মধ্যে উল্টে পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আসছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যন্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি এই হালটা পার হয়ে আমি একটা উঁচু ক্ষেতের মধ্যে শুয়ে যাই। চিন্তা করলাম ওরা তো আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে যান, তাই সামনে আসে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা 1 ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম। ওই রুম রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো ওড়না ছিল না। আমি আমার জামার সামনের পাড় দিয়ে এইভাবে একবার ধরি, পিছনের পাড় দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে বের হই, কমে সন্ধ্যার করে বের হই। 1 ঘন্টার পর একটা 10-12 বছরের ছেলে আমি যে রুমটাতে পালাই, সেই রুমের জানালা দিয়ে আমাকে দেখে আমি ওরে বলছি, তোর দুটা হাতের পায়ে ধরি, তুই বলিস না বেগানে আছে, কিন্তু সে শুনে নাই। এই সন্ত্রাসীরা সবাই আমার কাছে চায়, কারণ আমার ফ্যামিলি 3 জন সদস্য মারা গেছে, আমাকেও বাঁচতে দিবে না। দরজাটা ছিল আরে ফেলেন, আমাকে কুকুরের মতন হেসড়ে টাইটা নিয়ে আমি এমনি তো মারাত্মক ভাবে আহত। আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কূপ দেয়। আমার মাথার আপনারা দেখছেন কি করছে, মানুষকে এইভাবে মারতে পারে, কি এমন অপরাধ ছিল আমাদের, আমার জানা নেই। সর্বশেষ কূপে আমি মাটিতে নেমে পড়ি। পাঙ্গোরা থানার ভারপ্রাপ্ত ওসি আমাকে ওখান থেকে উদ্ধার করে। আমি শুধু চোখে দেখি না, রক্ত এভাবে মুছতেছি, তাকায় দেখে আমাকে এত বড় একটা ইটের ইয়া দিয়ে এভাবে ছেঁচা দিতে নিছিল। যেভাবে আমি পরে দেখলাম আমার 3 সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে, সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতেই হবে। ইট দিয়ে এইভাবে ছেঁচে মানুষ মারা যাওয়ার পর আপনারা দেখেন আমার ফ্যামিলি সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে, মাথা একদম ছেঁচে ফেলা হয়েছে। তাদের একটাই প্ল্যান ছিল, তারা মৃত্যু নিশ্চিত করবে, সবাইকে শুধু মাথায় আঘাত করবে। আমার ভাইয়ের মাথায় যখন কুড়াল দিয়ে কূপ দেয়, আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে এইভাবে মারতেছে? চুপ থাকতে আমি শুধু 2টা চোখ দিয়ে দেখছি, আমার কিচ্ছু করার ছিল না, আমি কিচ্ছু করতে পারি
পারি নাই। এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি। এখন পর্যন্ত আমাদের একটা কষ্ট মনের মধ্যে। আমি হসপিটালে ছিলাম। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। কিছু আসামির জামিনও হয়েছে, অন্য আসামিরা প্রকাশ্যেই ঘুরছেন এলাকায়। আসিফের বাবা প্রত্যক্ষ মদদে শিমুল চেয়ারম্যান এখনো ধরাছোঁয়ার বাহিরে। আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস, শিমুল চেয়ারম্যান উপদেষ্টা আসিফের বাসাতে লুকিয়ে রেখেছে তার বাবা। আমি বিশ্বাস করি খুনের পরিচয় খুনি কারো আত্মীয় বা দলের হতে পারে না। প্রথমত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, কারণ তিনি একজন উপদেষ্টার বাবা হয়ে কিভাবে এমন নির্মম হত্যার নির্দেশ দিতে পারে। যেমন আমাদের বাবা জুয়েলকে কয়েকদিন আগে আসিফ মাহমুদের লোকজন তুলে নিয়ে জোরপূর্বক ভিন্ন বক্তব্য দিতে বাধ্য করেছিল। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সংবাদ সম্মেলনের পর খুনিরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। সুতরাং এরপর আমাদের পরিবারের কারোর উপর কোনো আঘাত বা কারোর কিছু হলে আপনারা সাক্ষী থাকিবেন। এর সব দায় নিতে হবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা বিল্লাল মাস্টারকে। উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে আমাদের সর্বশেষ একটা কথা, একটা নিবেদন। আমাদের পরিবারের মা, ভাই, বোন সকলকে হারিয়ে আমরা নিঃস্ব। আমাদেরকে আর নিঃস্ব করবেন না। মুরাদনগর, কুমিল্লার মুরাদনগরে এই মুহূর্তে মাফিয়া তন্ত্র চলছে, যার নেতৃত্বে রয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার অত্যাচারে ওই এলাকার মানুষ আজ অতিষ্ঠ। মুরাদনগরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা নানান সময় নানানভাবে আলোচিত সমালোচিত হয়েছেন। এই মুহূর্তে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মুরাদনগরকে তারা এই মুহূর্তে মাফিয়া তন্ত্রে রূপান্তরিত করেছে। এই মুহূর্তে মুরাদনগর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার কথায় চলে, সেখানে তাদের কথার বিরুদ্ধে জ্ঞাপন করে কেউ টিকতে পারে না। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার বিরুদ্ধে কেউ বিরুদ্ধে জ্ঞাপন করে, তাকে এলাকা ছাড়া হয়, নয়তো তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। দল মত নির্বিশেষে সেখানে মানুষকে হয়রানি করা হচ্ছে। তার নেতৃত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা এবং আশ্রয়দাতা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার নেতৃত্বে মুরাদনগরে ত্রিফল মার্ডার হয়েছে। একই পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন, যার ইন্ধন দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা, এবং সেই খুনিদেরকে এই মুহূর্তে আশ্রয় দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন নানান অভিযোগে অভিযুক্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার পরিবার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একজন শিক্ষক থেকে আজ তিনি মাফিয়া হয়েছেন, গডফাদারে রূপান্তরিত হয়েছেন। ছেলের ক্ষমতা ব্যবহার করে তিনি এই মুহূর্তে মুরাদনগরের গডফাদার। এই বিষয়গুলো নিয়ে সারা দেশে নানান আলোচনা চলছে। আমরা দেখেছি বাংলা ভিশনে এই ধরনের একটি প্রতিবেদন করা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা কিভাবে মুরাদনগরকে কুক্ষিগত করে রেখেছে। আজ এই বিষয়টি নিয়ে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখান থেকে আরো বেশি গুরুতর অভিযোগ করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার বিরুদ্ধে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার মাফিয়া তন্ত্র নিয়ে কথা বলেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক। তিনি বলছেন, আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন। যারা জুলাই ও আগস্টে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, গত 17 বছরে তারা জেল কেটেছে। 5 আগস্টের পরেও আসিফ সেই সকল নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। মুরাদনগরে এই মুহূর্তে দমন নিপীড়ন চলছে, পুলিশ দিয়ে হয়রানি চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা চায় তাই করা হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতাদর্শের বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধ জ্ঞাপন করে, তাকে এলাকা ছাড়া করা হচ্ছে। মুরাদনগরে বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিধন করা হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে নানানভাবে হয়রানি করা হচ্ছে, তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করা হচ্ছে। একই পরিবারের 3 জনকে যে হত্যা করা হয়েছে, তার ইন্ধনকারী, আশ্রয়কারী হিসাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাকে দায়ী করেছে ওই পরিবারের একজন সদস্য। সংবাদ সম্মেলন থেকে বলা হচ্ছে, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরের রুমা আক্তার। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি জানান, গত 3রা জুলাই উপদেষ্টার বাবার মদতে তার মা, ভাই, বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করে, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। মামলা করলেও প্রধান আসামি উপদেষ্টার বাবার নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছে মতো অধিকাংশ আসামিদের নাম দেয়। সেখানে মামলার হয়রানি চলছে। এই মামলার প্রধান আসামি, এই ট্রিপল মার্ডারের প্রধান আসামি হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা। কিন্তু পুলিশ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাকে দায় মুক্তি দিয়েছে, মামলা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। পুলিশ ইচ্ছে মতো সেখানে নাম ঢুকিয়ে দিয়ে তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে জ্ঞাপন করে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা যাদের নাম দিতে বলেছে তাদের নাম পুলিশ ঢুকিয়ে দিয়েছে। ঘটনার দিন 999 ফোন দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন রুমা আক্তার। উল্টো পুলিশের উপস্থিতিতে হত্যা নিশ্চিত করা হয়। ঘটনার পর মামলা করা হলেও আসামিদের ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। একই পরিবারের 3 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেখানে নেতৃত্ব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা। এখন সেই বাদী পক্ষকে
এলাকায় থাকতে দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্ষমতার কি নিদারুণ ব্যবহার, ক্ষমতার কি দাপট। তারপর রুমা আক্তার বলেন র‍্যাব কয়েকজন আসামি ধরলেও পরে আর কোনো আসামি ধরা হয়নি। তবে এই মামলা নিয়ে আমাদের আপত্তি থাকলেও থানা পুলিশ তাতে কর্ণপাত করছে না। কারণ এই ঘটনা আমার বোন রিক্তা আক্তারকে বাদী করলেও আসামি সাজিয়েছে পুলিশ নিজেই। বাদী যাদেরকে আসামি করেছে তাদেরকে বাদ দিয়ে পুলিশ নিজেই আসামির তালিকা করেছে। তাই প্রধান আসামি হিসাবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার নাম বাদ দেওয়া হয়েছে, তার নাম হলো বিল্লাল মাস্টার। তাই প্রধান আসামি হিসাবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফের বাবার মদতে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরাছোঁয়ার বাইরে। কিছু আসামির জামিনও হয়েছে, অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরছেন এলাকায়। আসিফের বাবার প্রত্যক্ষ মদতে শিমুল চেয়ারম্যান এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস শিমুল চেয়ারম্যানকে উপদেষ্টার ছেলে আসিফের বাসাতে লুকিয়ে রাখা হয়েছে। শিমুল চেয়ারম্যানকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাসায় লুকিয়ে রাখা হয়েছে, এই অভিযোগ করছেন ভুক্তভোগী। একজন সাধারণ ঘরের ছেলে, তার বাবা স্কুল শিক্ষক, সেই স্কুল শিক্ষক আজ মাফিয়াতন্ত্র কায়েম করছে। তিনি গডফাদারে রূপান্তরিত হয়েছেন এবং তার ছেলে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। জুলাই আন্দোলনের ফসল হিসাবে তিনি কোটায় উপদেষ্টা হয়েছেন। এই মুহূর্তে তিনি পরিবারতন্ত্র এবং মাফিয়াতন্ত্র কায়েম করছেন। আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন, বিলাসী জীবনযাপন করছেন, যা খুশি তাই করছেন। মুরাদনগরে একটা পিপিলিকাও তার হুকুম ছাড়া চলতে পারে না। ক্ষমতার অপব্যবহার কত প্রকার কি কি সেটি উদাহরণ সহ দেখিয়ে দিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার বাবা বিল্লাল মাস্টার। তবে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, এটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া হয়তো ভুলে গিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে যারা সাধারণ মানুষকে কুকিগত করেছে, মাফিয়াতন্ত্র কায়েম করেছে, তাদের কি হাল হয় সেটি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিঃশক্কে দেখেছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা দেখেছে, কিন্তু সেটি আজ তারা ভুলে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা একে একে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এই বোনটির মায়ামাখা কান্না, বুক ফাটা কান্না কেন। প্রিয় দর্শক, আপনাদের আমার কিছু বলার নেই, আপনারা তো শুনলেনই। আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরেকটি কথা, সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বোন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।